বিজেপি সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে আমাদের এই রাজ্যের জনগণের আশা আকাঙ্ক্ষাকে পূরণ করার ক্ষেত্রে। আমাদেরকে বলা হয়েছিল, আমাদের যুবক ভাইদের, আমরা যদি সরকারে আসতে পারি বিজেপি আইপিএফটি, তাহলে 1 বছরের মধ্যেই 50,000 যুবকদের আমরা চাকরি দেব, গড়ে গড়ে আমরা রোজগারের ব্যবস্থা করব। আমরা দেখছি এই যে 50,000 চাকরির প্রতিশ্রুতি, এই 5 বছরেও আমাদের রাজ্যের মধ্যে কত হাজার চাকরি হয়েছে তার সঠিক তথ্য আজকে এই যে জোট সরকার আমাদের সামনে দিতে পারছেন না। যুবকদের আরো প্রলোভন দেখিয়ে বলা হয়েছিল প্রত্যেক যুবকদের একজন যুবককে স্মার্টফোন দেবে, তারা প্রতিশ্রুত স্মার্টফোন দেওয়ার জন্য। আজকে আমি প্রশ্ন করছি এই এলাকার আমাদের যুবক ভাইদের, আপনাদের এই এলাকার লোক কতজন স্মার্টফোন পেয়েছেন? এই 50,000 চাকরির প্রতিশ্রুতির কতজন আপনারা চাকরি পেয়েছেন? তার জবাব, তার উত্তর আপনারা 16 তারিখ আপনারা নিশ্চয়ই দেবেন, আমার আশা। এবং আমাদের যারা বিশেষ করে শ্রমিক মেহনতি মানুষ, তাদেরকে বলা হয়েছিল এই রাজ্যের বামপন্থী সরকার মজুরি তাদের খুব কম, সেই জায়গার মজুরি, এবং শ্রম দিবস নাকি 100 দিন পরিশ্রম পারলে অন্ততপক্ষে 200 দিনের ব্যবস্থা করব, অন্ততপক্ষে ন্যূনতম 340 টাকার মজুরির ব্যবস্থা করব। আজকে কোথায় 200 দিন, কোথায় 340 টাকার মজুরি? আমরা তো দেখতে পাচ্ছি না। 100 দিনের কাজ হচ্ছে না, বছরের জায়গা 340 টাকা মজুরি দূরের কথা। এবং আমরা দেখছি এই যে বয়স্ক যারা আছেন, যারা বয়স্ক ভাতা পান বা সামাজিক ভাতা পান, তাদেরকেও বলা হয়েছিল আমরা সরকার গঠন করলেই অন্ততপক্ষে 2000 টাকা আমরা ভাতা করব। সেটাও আমরা দেখেছি, আর পাচ্ছেন না তারা। তাদের সেই যে ভিশন ডকুমেন্টের অন্তর্ভুক্ত একটি হলে তো পালন করতে হবে। সেই ক্ষেত্রে আমরা দেখেছি বিগত সেপ্টেম্বর মাসে তারা ঘোষণা করেছিল আমরা 2000 টাকা ভাতা দেব, এবং সেই ভাতাও এই রাজ্যের প্রায় 1,35,000 লোকের ভাতা ছাঁটাই করে সেই ভাতা 2000 টাকা করে হয়েছে। এখনো 2000 টাকা ভাতা শুনেছি এখন অনেকে পাচ্ছেন না, হয়রানি হচ্ছে। কাগজ চেক করার নামে সেই বয়স্কদের হয়রানি করে সেই সিডিপি অফিসে, সেই ব্যাংকে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। এবং আরো যে সবচেয়ে দুঃখজনক ঘটনা, এই রাজ্যের 10,323 জন যারা শিক্ষক ছিলেন, তাদেরকে বলা হয়েছিল বিজেপি সরকার যদি গঠন হয় তাদের চাকরিটাকে পার্লামেন্টে সংশোধন করে তাদের চাকরি পার্মানেন্ট করবে, এবং এই রাজ্যের সমস্ত যারা যে ফিক্স পেতে যারা চাকরি করেন তাদের চাকরি নাকি তারা পার্মানেন্ট করে দেবে। কি অবস্থা হয়েছে আমাদের 10,323 জনের? এখন আমরা দেখছি হতাশায় তারা প্রত্যেক দিন কোনো না কোনো সময় দেখি পত্রিকায় তাদের সেই তারা মারা যাচ্ছেন। তাদের বিভিন্ন ক্ষেত্রে তারা লোন নিয়ে রেখেছেন, সেই লোনটুকু পর্যন্ত তারা পরিশোধ করতে পারছেন না। এখন আবার বলেছে বিজেপি তারা নাকি তাদের সেই আবার সরকার প্রতিষ্ঠিত হলে তাদের সেই চাকরিটা তারা এই চাকরির ব্যবস্থা করবে। সুতরাং আমরা বলবো একটার পরে এই রাজ্যের মধ্যে তারা সকল অংশের জনগণকে বোকা বানিয়ে ঠকিয়ে এই রাজ্যের মধ্যে তারা যে এসেছেন, তারা কিন্তু এখন তাদের কাছে তাদের সেই বিজেপি এবং আইপিএফটি দলের কাছে কোনো ইস্যু নাই, জনগণকে বলার মতো কোনো ভাষা নাই, কোনো দাবি তারা যে দাবিটা বলেছিল সেই দাবিগুলি তারা পূরণ করতে পারছে না। নতুন ভাবে তারা কি বলবে? মিস কল হলেই নাকি চাকরি হবে, যে প্রথম মিস কল নেবে তার প্রথম চাকরি হবে। এই যে অবস্থা,
এর মধ্যে দাঁড়িয়ে আমরা জানি এই রাজ্যের বেকার মেহনতি মানুষ, কর্মচারী, সকল অংশের মানুষ তারা অপেক্ষায় আছেন সেই 16 তারিখ ফেব্রুয়ারি 2023 সেই দিনটা প্রতিষ্ঠার দিন হবে। এবং এই রাজ্যের মধ্যে এই যে যারা যে জুমলাবাদী দল, সেই দলটাকে উৎখাত করে একটা নতুন সরকার, তীব্রতার সরকার গঠন করার জন্য অনেকেই সেই অপেক্ষায় আছেন। কেন তীব্রতা গঠন হবে আমি তাও বলতে চাই। এই রাজ্যের মধ্যে বছর যাবত আমরা শুধু সিপিএম, কংগ্রেস অথবা বর্তমানে সেই বিজেপি বা কংগ্রেস, সিপিএমদের সেই ভোট দানের জন্য, ভোট দেওয়ার জন্য শুধুমাত্র সেই দলটুকুই এই রাজ্যের মধ্যে ছিল, অন্য কোনো বিকল্প দল ছিল না। কিন্তু এবার আমাদের মহারাজের নেতৃত্বে তীব্রতা এমন একটা জায়গায় আছে এই রাজ্যের মধ্যে, তীব্রতা একক সরকার গঠন করে এই রাজ্যটাকে সুন্দরভাবে একটা নতুন ত্রিপুরা করার ক্ষেত্রে এই রাজ্যের মধ্যে আমরা এগিয়ে আছি। আমরা 42 আসনে প্রার্থী দিয়েছি, সেখানে আমাদের সকল অংশের মানুষ আছে। আমাদের মণিপুরি বাইরে আছেন, মুসলিম বাইরে আছেন, আমাদের সেই বাঙালি বাইরে আছেন, সকল অংশের জাতি উপজাতি সকল অংশের সেই আমাদের 42 জন প্রার্থীর মধ্যে এই রাজ্যের মধ্যে তীব্রতার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করছে। এই খোয়াইয়ে আমরা তীব্রতা 5টি বিধানসভা কেন্দ্রের খোয়াই বাদ দিয়ে আমরা প্রার্থী দিয়েছি। আমরা বিশ্বাস করি আমরা এই যে 2023-এর যে ইলেকশন হতে যাচ্ছে সেখানে আমরা বিপুল ভোটে এই খোয়াইও আমরা জয়লাভ করতে যাচ্ছি। আমরা বলবো এই যে বিজেপি আইপিএফটি সরকারের যিনি দলের যিনি মনোনীত প্রার্থী জয়ন্তী দেববর্মা, আমার নামেও একেবারে কিছু বলছেন শুনলাম, রাজেশ দেববর্মাকে কেন প্রার্থী করা হলো না। আমাদের দলে আমি বলবো, আমি এই রাজ্যের মধ্যে আমি আজকে থেকে রাজনীতিতে এই রাজ্যের মধ্যে রাজনীতি করি না। 2005 সাল থেকে আমরা রাজনীতি করছি, ভোট দাঁড়ানোর জন্য এখানে রাজনীতি করছি না, জনগণের জন্য লড়াই করছি, পিছিয়ে পড়া জনগণের অধিকারের জন্য লড়াই করছি। এবং আমি বলবো এই রাজনামবাড়ি কেন্দ্রে এইবার আমাদের সেই মহারাজ এই দলের যিনি চেয়ারম্যান আমাদেরকে যে প্রার্থী দিয়েছেন, সারা ত্রিপুরার কি সিপিএম, কি বিজেপি, কি কংগ্রেস, সেই দলের সমস্ত প্রার্থীদের চেয়ে এবং তীব্রতর 42 জন প্রার্থীর চেয়ে আমাদের প্রার্থী হচ্ছে সবচেয়ে যোগ্যতম প্রার্থী আমি বলবো। এবং আমি ধন্যবাদ জানাই আমাদের মহারাজকে আমাদেরকে এত যোগ্যতম প্রার্থী দেওয়ার জন্য। সুতরাং আমরা বলবো এই রাজ্যের মধ্যে বিজেপি আইপিএফটি সরকারের যারা এইবার মনোনীত প্রার্থী হয়েছেন সেই দলের তারা বলার কিছু নেই, তাদের শুনে এইগুলি ছোট ছোট কথা বলে জনগণকে বোকা বানানোর জন্য চেষ্টা করবে। জয়ন্তী দেববর্মা উনি এই বিধানসভা কেন্দ্রের উনি ভোটার নয়, উনি রামনগর কেন্দ্রের ভোটার। উনি আমাদের, আপনারা চিনেন কিনা ওনাকে জানেন না, আমি তো দীর্ঘদিন যাবৎ ওনার সঙ্গে আমার ভালো সম্পর্ক, কিন্তু আমি বলবো উনি রাজনীতিতে একদিনও পা রাখিনি। উনি নাকি ওনার বাবার সেই স্মৃতিটুকু রাখার জন্য রাজনীতির মধ্যে নিয়েছেন। আমি ওনাকে বলবো, আমি এবং আশাবাদী উনি এবার প্রার্থী হয়েছেন, বিপুল মানে জনবদ্ধ হবেন এবং এই যে 16 তারিখ 2 তারিখ মার্চ থেকে উনি আর রাজনীতির ময়দানে থাকবেন না, উনি হারিয়ে যাবেন। সুতরাং আমি বলবো এইসব লোক যিনি এই এলাকার সম্বন্ধে ওয়াকিবহাল নয়, এলাকার অভাব অভিযোগ সম্বন্ধে ওনার কোনো জানা নেই, ওনার মতো একজন প্রার্থীকে ভোট দিয়ে জয়লাভ করে আমাদের কি চলবে না। এবং আমি বলবো উনি জয়লাভ তো করবেনই না, বরঞ্চ জামানত যা বাজেয়াপ্ত হবেন আমি আশাবাদী। সুতরাং আমি বলবো এই রাজ্যের এই এলাকার জনগণ ওনারা নিশ্চয়ই ওনাদের মধ্যেও এই চিন্তা ভাবনা আছেন। আমাদের প্রার্থী যিনি দীর্ঘ 20 বছর যাবৎ উনি রাজনৈতিক ময়দানে আছেন এবং এই আশ্রামবাড়ি এলাকায়
ওনার ব্যাপক পরিচিতি আগের থেকে আছেন। উনি এই রাজ্যের উন্নয়নের জন্য, এই এলাকার উন্নয়নের জন্য উনি নিচেই ঝাঁপিয়ে পড়বেন এবং এই এলাকার যে অভাব অভিযোগ সম্বন্ধে উনি যথেষ্ট ওয়াকিবহাল। সুতরাং উনি আমাদের ভালোভাবে দেখবেন, এটা আমরা যথেষ্টভাবে আশাবাদী। সুতরাং আমি বলবো, এইভাবে বোকা বানিয়ে আমাদের সেই যে ভোট, এই ভোট ওরা নষ্ট করতে পারবে না। আর সিপিএম আর কংগ্রেস সম্বন্ধে আমি কিছু বলবো, এতদিন যাবৎ তারা একে অপরের বিরুদ্ধে, এত বছর যাবৎ এখানে একের বিরুদ্ধে এক লড়াই করে আসছিলেন। এবার যারা তারা জোটবদ্ধ হয়ে লড়াই করছেন, তাদের মধ্যেও সিপিএম কে অনেকে ভালো পায় না, আবার সিপিএম কংগ্রেস কে ভালো পায় না। সেই সব লোকেরাও সেই দিনটা কখনো করছেন। ত্রিপুরা মাথাকে এবার আমরা ভোট দেব, ভোট দিয়ে বিপুলভাবে জয়ী করব এবং ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা ইতিহাস সৃষ্টি করব। এই রাজ্যের মধ্যে জাতি উপজাতির জন্য এই রাজ পরিবারের আমাদের ভূভাগ্রার নেতৃত্বে যে দল, সেই দলটাকে এইবার আমরা সরকারে প্রতিষ্ঠা করব। আমি আর বিশেষ কিছু বলবো না। আগামী 16 ফেব্রুয়ারি আমাদের চিহ্ন আনারস। আপনারা সেই আনারস চিহ্নে আমাদের প্রার্থী মাননীয় অন্মেষ দেববর্মাকে বিপুল ভোটে জয়ী করে রাজ্যের বিধানসভায় আমাদের এখান থেকে প্রতিনিধিত্ব করার জন্য যাতে হাজার হাজার ভোটে আপনারা জয়ী করেন, সেই আশাটুকু রেখে, বিশ্বাস রেখে এখানে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। By sini Presiden no, having kissing teacher or any social worker, but the promoting active worker sini tako assist no jaya hari jauh. আমার নমস্কার। তিনি ছিলেন 26 আশ্রম বাড়ি ত্রিপুরামথনী উদ্যোগ এবং তিনি শিক্ষাও ত্রিপুরামথন কমিটির উদ্যোগে তিনি আমতলী বাজারে সবারই সমন্বিত সভাপতি শিবির উপস্থিত তিনি 26 আশ্রম বাড়ি তিনি ত্রিপুরামথনী তিনি মনোনীত প্রার্থী বরমজনাং Aronimus Devorma, Sinirati Poma, Homoza Ganga, Simulia, Kanizora, Kisasa Pom, and Kisa Pogro is an Kisa Banglo Sanai, and the Orochininga, Sinisipio, Demon Jaga, Sinero Hindustani, the Sinero Tiprasa, Sinero Bangali, the Mishito, Abon Bagina, and Kisa Pogro, Kisa Wandiko Sanai. Ojano, আপনারা সবাই জানেন যে আগামী 16 ফেব্রুয়ারি আমাদের বিধানসভা নির্বাচন হতে যাচ্ছে। আপনারা জানেন যে আমাদের যে 26 আশ্রম বাড়ি যে আমরা 19 প্রতি এমএ প্রার্থী পেয়েছি আমরা। আপনারাও জানেন আমাদের সর্বপ্রতিনিধিরা এডিসির ডেপুটি সিএম উনি 2003-এ প্রমোদ নগরেও এমএলএ হয়েছেন। ওনার এমএলএ ক্ষেত্রে আপনারা জানেন যে উনি কি কাজ করে গেছেন। আমরা এমএলএ প্রার্থী পেয়েছি। আজকে আমরা কি বলবো, আজকে মানুষ সবাই পরিবর্তন চাইছে। দিকে দিকে একটা আওয়াজ পরিবর্তন, একটাই আওয়াজ খালি পরিবর্তন। আর কি ব্যাপার পরিবর্তন? মানুষ তারা বলছে 25 বছর কি না হয়েছে, এই হয়েছে, এই হয়েছে। 25 বছরে যা হয়েছে, আজকে 5 বছর যে হয়েছে আপনারা দেখেছেন তো। যতদিন খালি সন্ত্রাস, খুন, সন্ত্রাস, এই ধমক। মানুষ চাইছে এদের থেকে মুক্তি পাওয়ার জন্য এই 25 বছর না, 5 বছরে তারা যে 25 বছরের যে কার্যকলাপ তারা 5 বছর করে ফেলেছে। এর জন্য মানুষ চাইছে আজকে পরিবর্তন। আজকে শিবানগর চায় যে আজকে একটা পরিবর্তন হোক, একটা নতুন সরকার গঠন হোক এই ত্রিপুরা রাজ্যে।
আমরা দেখেছি কালকে খোয়াই বিমানবন্দরের 6টা বিধানসভা কেন্দ্রকে নিয়ে তারা একটা বিরাট জনসভা আয়োজন করছে। লোক নেই, শোনার লোক নেই, মানুষ আসতে চাইছে না, বাধ্য করে তাদেরকে নিয়ে আসছে। আজকে আপনারা আগরতলা আসুন, খোয়াইতে গাড়ি ভাড়া 100, গাড়ি নেই। কালকে আমি একজনকে জিজ্ঞেস করলাম, আমাদের এখানে একজন লোক তাই ইয়েতে বিমানবন্দরের দিকে এদিক দিয়ে অবসর হইতেছে। আমি জিজ্ঞেস করলাম কোথায় যেতেছেন? আমি তো বাইকে যাইতেছি বিমানবন্দরের দিকে। কে আইব? অমিত শাহ। না আমি তো এমনি যাইতেছি, ব্যবসা করবো আগে, কিন্তু ভোট কিন্তু মাথাটাই দিব। চিন্তা করুন, আজকে যে লোক ভালোবাসে না তাই জবরদস্তি করে নিতে লয়ে গেছে বিমানবন্দরে, সে বলছে আমি আপনাদের মাথাকেই ভোট দেব। বন্ধুগণ, মানুষ বুঝে গেছে এই সরকারকে পরিবর্তন করতে হবে। নেতা মন্ত্রী কইলে চলবে না, যে উন্নয়ন, কিসের উন্নয়ন? আজকে যদি নেতা কয় আমি এই বছরে এই নিয়ম করছি, এই নিয়ম, এই রাস্তাঘাট, নেতার কথা বাতি দেন। 4 বছরে যে 5 বছরে যে মন্ত্রী মুখ্যমন্ত্রী 5 বছর টিকে না, 4 বছরে ছেলেদের দেওয়ান লাগে। এটা কি ধরনের মুখ্যমন্ত্রী? কি ধরনের আমরা ত্রিপুরা রাজ্যে মুখ্যমন্ত্রী পেয়েছি? ত্রিপুরা রাজ্যের মানুষ 18তে সরকার সব বিকাশের জন্য সিপিএম কে হারিয়ে 18তে এই সরকার সব বিকাশকে তাদের কথায় প্রলোভন হয়ে সরকারকে এনেছিল। সরকার সব বিকাশ হয়েছে, আপনারা দেখেছেন। সরকার বিকাশ যখনই হয়, শহরে যত উন্নয়ন তার মধ্যে আমার ভালো হোক না। শহর কি শহর? একটা ইলেকট্রিক ভোটার মধ্যে দেখবেন গেরুয়া আর সবুজ আর সাদা লাইটিং। আমার ভালো কি আছে? এই ব্রিজটাকে বলে আমরা শুরু থেকে আমরা শুনে এসেছি যে লেবুর ব্রিজ, লেবু দোকানের ব্রিজ। দেখুন না আপনারা, কোথায় কোথির মধ্যে 3টা রঙের একটা লাইটিং কারেন্টের খুঁজের মধ্যে আপনি দেখছেন। তাহলে কেমনি সরকার সরকার বিকাশ হয়েছে? যদি সরকার বিকাশ এত করে ইচ্ছা হয়, আমি বিজেপি সরকারের মুখ্যমন্ত্রীকে বলতে চাই, আপনি আমাদের ডিএম অফিস আমাদের চাপাড়াতে বসিয়ে দেন না, বসিয়ে দিন। কলেজ দিন না ইয়েতে রাজনগরে। পাহাড় কি সারা বছরই পাহাড় থাকবে? আমার তার আবহাওয়া থেকে পাহাড়ে রয়ে গেছে, আর শহর আরো উন্নয়নে যাইতেছে। তাহলে সরকার বিকাশ কেমন হইল? আপনারা তো তাহলে সিপিএমের সেই ইউনিটিতেই আপনি হাঁটছেন। কালকে আমরা শুনেছি এখানে আমাদের বিজেপির নেতৃত্বরা বলে গেছেন যে উন্নয়ন, বিশাল উন্নয়ন, 5 বছর যে উন্নয়ন হয়েছে, তাহলে তো আমরা এই 5 বছর যে উন্নয়ন হয়েছে এটা তো অত্যন্ত কম লাগবো। এত উন্নয়ন হলে তো আমরা এনে চলানো কোনো কোন দিক দিয়ে চলবো? আমরা একটা রাস্তা উন্নয়ন না, সব দিকে রাস্তা হয়ে যাইতেছে। এমন রাস্তা তারা যে ডিক্লেয়ার দিল, এই রাস্তার আমরা একটা রাস্তায় দিয়ে চলতে পারি না, 10টা রাস্তা জেনে দেওয়া হইল। একটা রাস্তা ঠিক মতো চলতে পারি না আমরা, বাইক লিক হয়ে জায়গা, গাড়ি নষ্ট হয়ে জায়গা। আনতে আনি কবনা ছিল লিয়া তাঙ্গে সিনি ধরা গাড়িয়া কম সিনি ধরা নি বিসিঙ্গন না পাইনে আবার লাগিন আর মব কখনো কাছে কথা নাই সিনি আসাম বাড়ি সিনি যত আপকতে বুকক সং এরিয়ার আমরা আসাম বাড়ি 26 হাজার যত জনগণ সবাইকে আমি একটাই অনুরোধ রাখবো, বিনম্রভাবে আমাদের মথার
সাবিস আশ্রম বাড়ি ত্রিপুরামথার প্রার্থী আমাদের মাননীয় প্রার্থী স্যার অনিমেষ দেববর্মাকে আমরা শূন্য ভোট দিয়ে বিপুলভোটে জয়যুক্ত করে 2023-এ আমাদের বিধানসভা আমার এরিয়ার সাবিস আশ্রম বাড়ির এরিয়ার আমাদের সুখ দুঃখের কথা যাতে তিনি আমাদের বিধানসভাতে আমাদের কথা বলতে পারে এই জন্য আমি সবাইকে অনুরোধ রাখবো। এই কথা বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে আমি করছি। যখন হামবাই লঙ্কা Hambai sini tako basis no. Hari sini api lain hal-hali asram dari MDC sar Ananto Debormono. Tal ke apa pun yang belum langsung berkerja. বেলায় হামবাই তিনি 16 তারিখ বিধানসভা নির্বাচনী প্রচার সভা এই আমগুলি বাজার তিনিও প্রচার সভারই সভাপতি। তিনি কাকরাত সিংহ মহারাজের রহমানি সপ্লাই বরগ্ন যে তিনিও আশ্রম বাড়ি ক্যান্ডিডেট হলেন বাকি সেগুলো শিক্ষিত সমাজ ধর পয়সা রহমানি কোরআন সবাই তিনি ক্যান্ডিডেট মানগান অনিমেষ দেববর্মন সবাই চিবাইয়া করো এই তিনি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ব্লক প্রেসিডেন্ট ইউটি প্রেসিডেন্ট এই বই বদলি ভাইস প্রেসিডেন্ট এই যত দুষ্কর্ম আচুবি তোমরা অপরাধ চাকরা তাকে পূজা সবাই চিবাইয়া করো আরক্ষা দত্তর বাণী সবাই চিবাইয়া করো আঙ্গিনী বকিতা থানায় তিনি ক্যান্ডিডেট ইতিহাস উনি কম্পিউটার ইঞ্জিনিয়ার পাস করার পর সবচেয়ে বড় কলেজ আমাদের নর্থ ইস্টে 7 সিস্টার অরুণাচলে নেক্সট করেছে কম্পিউটার ইঞ্জিনিয়ার পাস করে 20 বছর আগে। ওখানে ক্যাপ্টেনশিপ পরীক্ষা দেওয়ার পর ইন্ডিয়ান অয়েল কোম্পানিতে ওনাকে বোম্বেতে ওনার পুষ্টি হয়। তখন 20 বছর আগের কথা, তখন ওনার বেতন ছিল 55,000। উনি জাতির জন্য আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য অনেক সময় ভাবত। তারপর উনি 2003-এ উনি চাকরি ছাড়েন। 2003-এ প্রমোদনগর কেন্দ্রে 26 প্রমোদনগর, এখন আশ্রমবাড়ি 26 আশ্রমবাড়ি কেন্দ্রে একই নামে 2003 এখন 2023, যেখানে 3 আর 3 এই আশ্রমবাড়ি আমরা আজকে 8 দিন ধরে বিভিন্ন জায়গায় বিভিন্ন পাহাড়ে আমরা মিটিং করেছি, মানুষের সাথে যোগাযোগ করেছি, কিন্তু আমাদের ক্যান্ডিডেট অনিমেষ বাবু এখন জিতে গেছে আমাদের আইডিয়াতে। শুধু ওই জিতে না, আমরা চাই এই আশ্রম বাড়িতে 1 নম্বর ক্যান্ডিডেট হয়ে 1 নম্বরে ভোট জিতবে, কেউ প্রতিরোধ করতে পারবে না। কেননা ওনার যোগ্যতা আছে, উনি বিধানসভায় গিয়ে ঝগড়া করতে পারবে, কথার উত্তর দিতে পারবে, মানুষের কাজের জন্য উনি কথা বলতে পারবে, তার অভিজ্ঞতা আছে, তার অধিকার আছে। সেই কারণে আমাদের মহারাজকে আমি 1000 বার এবং আমাদের বুবাকারকে 1000 বার নমস্কার করি।
এমন লোককে এমন জায়গায় যেখানে অধিকারের কথা বলতে পারে এমন লোকে আমাদের কাছে এই আশ্রম বাড়িতে দেওয়া হয়। বন্ধুগণ, কেননা আমরা এডিসি নিয়েছে 83-তে, তারপর সিপিএম রাজত্ব করেছে, কিন্তু কোনো কিছু করতে পারে নাই সিপিএম। 10 জনকেও চাকরি দিতে পারে নাই সিপিএম না। আমরা জানি সিপিএম কিছু করে নাই, কিন্তু রাস্তাঘাট করেছে সব বাবাচোরা। সিপিএম রাস্তা করেছে তা ঠিক, কিন্তু বন্ধুগণ সিপিএম তো ত্রিপুরাতে লুপ্ত হয়ে গেছে, আর আসতে হবে না। সিপিএম ত্রিপুরা রাজ্যে আর আসতে পারবে না, লুপ্ত হয়ে গেছে। কেন আপনারা জানেন এডিসিতে নির্মূল হয়ে গেছে। 81 পেয়েছে এডিসিতে, পাইনি। কেন? অন্যায় করেছে তারা। এই অন্যায় করার ক্ষেত্রে তাদেরকে জনগণ আর চায় না, সেই কারণে এডিসিতে লুপ্ত হয়ে গেছে সিপিএম। তো বন্ধুগণ, এই 5 বছর সরকার বিজেপি 2018-তে আমি নিজেও স্বয়ং আইপিএফ এর ভাইস প্রেসিডেন্ট ছিলাম। প্রেসিডেন্ট ছিল আমাদের প্রয়াত এনসি দেববর্মা, উনার সাথে আমার দীক্ষা দেওয়া আছে। যখন রাষ্ট্রপতি আন্দোলন করেছিল ত্রিপুরার জনগণকে, ত্রিপুরার যুবককে এমন একটা লোক দেখেছে আমরা ত্রিপুরা নেবই, কিন্তু কোথায় তোমার ত্রিপুরায় 5 বছর চলে গেছে। এই রাষ্ট্রপতি আন্দোলনের মানুষকে একটা সুচল করে তুলেছে, মানুষ সবাই পাগল হয়ে গেছে ত্রিপুরার হবে। এই সিপিএম সরকারকে বিদায় দেওয়ার জন্য মানুষ চলো পাল্টায়, এই সুর নিয়ে ওনারা আইপিএফটি এবং বিজেপি জোট হওয়ার জন্য প্রস্তাব দিয়েছিল আমার বাড়িতে। তারপর আমার বাড়িতে আলোচনা করার পর সুনীল দেবদরকে প্রস্তাব দিয়েছে, আমরা চাই দিল্লি মিনিস্ট্রি অফ হোম এবং প্রাইম মিনিস্টারের সাথে কথা বলার পরে আপনাদের সাথে গঠবন্ধন হতে পারে নির্বাচনের জন্য। 18-তে আমাদেরকে 2 তারিখ দিল্লি নিয়ে গেছে, ওই হোম মিনিস্টার এবং প্রাইম মিনিস্টারের সাথে সাক্ষাৎ করে আমাদের আলোচনার জন্য আমরা গেলাম। পরের দিন সকাল 9:30টায় হোম মিনিস্টারের বাড়িতে নিয়ে গেছে। তখন ওই আমাদের প্রেসিডেন্ট প্রায় एनसी देवबर्मा कांधे हाथ देके होम मिनिस्टर बोले थे, एनसी जी आप तो बहुत सीनियर आदमी है, लेकिन हम त्रिपुरा में चाहते हैं, त्रिपुरा में सरकार बनाने के लिए आपको जरूरत है। हमारा आरएसएस जो सेंसस किया, हम लोग 20 सीट में लड़ सकते हैं, 20 सीट में जीत सकते हैं, लेकिन बाकी सीट नहीं जीतेगा। सिर्फ आपको साथ गठबंधन है, हम आपको साथ जोड़कर हम सरकार बनाना चाहते हैं। তখন প্রস্তাব করার পরে আমাদের এমসি বললো আমরা তো ত্রিপুরা লেন চাচ্ছি। তখন এই যে আমি নিজেও প্রেসিডেন্ট ছিলাম, তখন বললো এমসি সরকার লেকিন এত রিকোয়েস্ট করার পরে তারা তখন একটাই কথাই বললো, इस चुनाव नोटिफिकेशन हो जाएगा, अभी कैसा आपको त्रिपुरा में दे सकते हैं, आपको एक कर सकते हैं, मॉड्यूलरिटी कमेटी हम बना सकते हैं, इस मॉड्यूलरिटी कमेटी में सब कुछ हो जाएगा, लेकिन पहले सरकार बनने दो। ओमा बार আমরা ওখান থেকে আসার পর 12টার সময় আমার প্রাইম মিনিস্টারের কাছে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার পর আমরা প্রাইম মিনিস্টারের কাছে ওইভাবে কথা বলতে গেছি। আমাদেরকে নিয়ে গেছে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। তখন হেমন্ত বিশ্ব শর্মা কথা বলছিল প্রাইম মিনিস্টারকে, স্যার
आईपीएफटी टिप्रोलेन मांग रहे हैं। तो बोला है देखो एनसीसी सीनियर आदमी हम आपको जोड़कर सरकार त्रिपुरा में बनाना चाहते हैं बीजेपी और आईपीएफटी। लेकिन सरकार बनने के बाद अब हमको जो करना आप बताएगा हम कर सकते हैं, एडीसी सबको आपको दे देगा। ये समस्त कथा बोले তারা খরিদ করে নিয়ে ঠিক এই খরিদ করার পর তারা ওই টাকার একটা জিনিস টাকার ভান্ডারটা আমাদের কিছু লোক দেখে আমরা ওখান থেকে চলে আসলাম। পরে 9 তারিখে আসামে গেলাম ওই শীত বাগানের জন্য। আসামে এমন একটা বড় হোটেলে রাখতো, আমরা 12 জন ছিলাম। তখন এই 40টা সিট জেনারেল ওটা তো ভালোই আছে, ওই 20টা সিটের মধ্যে আমাদের প্রায় 8টা সিট দিত, আর বাকি 12টা নাকি তারা লড়বে। কি প্রস্তাব! তারপর 3:30 বাজে কথায় লাস্ট हेमंत विश्व शर्मा बोले मेरा जितने ताकत मेरे पास जितने क्षमता है हम आपको 9 सीट दे सकते हैं, लेकिन बाकी सीट नहीं दे सकते। लेकिन मिनिस्ट्री ऑफ होम हमको ऑर्डर करेगा तो आपको 2 सीट दे सकते हैं। এই সমস্ত কথা বলে তারা আমাদেরকে 9টা সিটে এদিন রাত্রে বিদায় দিয়ে তারপর আসলাম ত্রিপুরাতে। আমার এমএ রিক্সাদার এনসিতে বর্মা আমাকে বললো অনন্ত ভাই তুমি ওই বিজেপির অফিসে যাও, নমিনেশন দেওয়ার জন্য টাকা দেবে। এই সমস্ত মানুষকে বিভ্রান্ত করার পর মানুষের লুক দেখে আজকে 5টি বছর কি করেছে অনেক কিছু। আমার লাইফে কোনো দিন হেলিকপ্টার দিয়ে ইলেকশন ক্যাম্পাস করে নাই। আমাকে সুনীল দেবজল বলেছে আনন্দ বাবু আপ এয়ারপোর্ট में आ जाना। तो আমি এয়ারপোর্টে কিসের জন্য বলো না হেলিকপ্টার में जाएगा। এয়ারপোর্টে গিয়া আমারে ওই হেলিকপ্টারে আমি আর আমরা 4 জন কোথায় গেছি কাঞ্চনপুরে। হেলিকপ্টার দেখতে তো মানুষ হাজার আছে, ওখানে 3টা মিটিং করে সমস্ত মানুষকে এত বিভ্রান্ত এত সুস্থ কথাই বলছে। ওই 10,323 আছে না, তাদেরকে আমরা পুনরায় চাকরি দেব এই কথা বলছে উনি। আর বলো নিশ্চয়ই নাকি চাকরি পেয়ে যাবে। হয়েছে মানুষ অনেক কিছু ভাবলো সরকার আসার পর বিজেপি আসলে আমাদের মুক্তি হবে। জিবি বাজারে যখন আমি বের করে যাই একজন ছেলে আমাকে ডাকলো, দাদা একটু আসুন না। কি হলো? আমি ইঞ্জিনিয়ার পাস করে এই দুবারে কাজ করি, এখনো চাকরির আশা নাই। এবার হবে নাকি বিজেপি সরকার আসলে? এইভাবে মানুষ সবাই আশা ছিল, যারা শিক্ষিত সমাজ শিক্ষিত কর্মচারী ছেলে মেয়ে যারা এখন তো হাজার মানুষ বেকার। আমাদের বেকারের কথা তো দূরে থাক, ট্রাইবেল কোনোদিন বেকার ছিল না, এখন ট্রাইবেল 40,000 বেকার আছে। ওই বেকারের সমস্যার সমাধান করে নাই। সেই কারণে আমি এই এলাকার লোকের কাছে আমার আবেদন থাকবে, এবার আমাদের উপযুক্ত রাইট টাইমে রাইট ডিসিশন মহারাজ করলো। আমাদের উপযুক্ত ক্যান্ডিডেট সব জায়গায় লড়তে পারে এবং দিল্লিতেও লড়ে আসছে। দিল্লিতে সবাই বললো আমরা যখন সিটিং ডেমনস্ট্রেশন করার সময় এই কংগ্রেস দলকে বললো উনি কুঠাকা, উনি এই ধরনের কথা বলতে পারে কি এত কথা বলতে পারে নাকি? সমস্ত সাংবাদিকরা বলেছে এইভাবে আমাদের এই যন্ত্র মন্ত্রে এইভাবে কোন সময় পাহাড়ি লোক এসে এইরকম কথা বলতে পারে না, উনি যা বলেছে। সেই কারণে আমি এই এলাকার লোকের কাছে আবেদন, আমরা যে বুথ আশা করছি এর থেকে 3 ডাবল বুথ আমরা মানি, আমরা এবার 25,000 বুথ দিয়ে এই আসাম বাড়ির ক্যান্ডিডেট ত্রিপুরা রাজ্যের 1 নম্বর করার জন্য
এক নম্বর এমএলএ করার জন্য আপনাদের এই এলাকার মানুষের কাছে আমার আবেদন রাখছি। এই আবেদন রেখেই আমার এই সংক্ষিপ্ত বক্তব্যটা সমাপ্তি ঘোষণা করলাম। তিনি বরণখানে আরে হামায় তিনি বরণখানে কোন পেশা তাহলে বুট দিয়ে দিল যত বড় ভুলাই হিসেবে মাত্র আমি বুট দিতে পারি 7 হইতে 12 বেশি কমপ্লিট বুট ওনার ব্যাগে আনি ও আবেদন রিকোয়েস্ট নাও করি। আর বুট কেন্দ্র নরনিবারণের শিক্ষা যুবক যত চালায় খেলায় এবং ওখানে যারা শিক্ষিত কর্মচারী ওখানে আমি আবেদন আমি করিব 40 জন বুট কেন্দ্র সবসময় তোলা রাখে কেবল যখন তিনি বুট তখন খাইলে বলে দেবে 40 জন 60 টাকায় মাইতে নাই ভোট যতক্ষণ পর্যন্ত পায় থাক এবং বাক্য যতক্ষণ পর্যন্ত খুয়াই শহর রোয়ানা দিয়ে থাক আরো 40 জন যুবক বুট কেন্দ্রে কুতুল মারাক আমি নরম খালি কবম দিল অকক খাইনি সামান্য অরণ মুখাকা হামাই যত কুলুমকা সেই তীব্রতা আয় নতুন তিনি বুভাগের আয় নতুন হামাই হামবাই যিনি এমডিসি সারমা ফাইটিং গেছেন যিনি 26 আশ্রমবাড়িনি ক্যান্ডিডেট যিনি বর্মান স্যার অন্বেষণ পায়া ভাবরবি বনলাম শোনাবাই কইজ নমস্কার যতনারায়ণ ভাই তিনি আমতলী বাজারও আমাদের নির্বাচনী প্রচার সভার সম্মানীয় সভাপতি মহোদয় আমাদের মধ্যে উপস্থিত আছেন সম্মানীয় এমডিসি শ্রী অনন্ত দেব বর্মা মহাশয় উপস্থিত আছেন আমাদের খোয়াই ডিস্ট্রিক্ট কমিটির সভাপতি শ্রী রাজেশ কুমার দেববর্মা উপস্থিত আছেন আমাদের মহিলা নেত্রী শ্রীমতী বীণামালা দেববর্মা উপস্থিত আমাদের সমস্ত নেতা নেত্রীগণ এবং উপস্থিত সমর্থকগণ বাজারে যারা দাঁড়িয়ে আমাদের বক্তব্য শুনছেন প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার কয়েকটি কথা বলব। এই নির্বাচন রাজ্যের প্রতিটি মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। গত 25 বছর ধরে সিপিএম এর শাসন ছিল। মানুষ সিপিএম কে পাল্টিয়ে পরিবর্তন করে নতুন একটা সরকার গত 5 বছর আগে প্রতিষ্ঠিত করে এবং সেই বিজেপি এবং আইপিএফটি সরকারের কাছে মানুষের অনেক আশা ছিল। সরকার জনগণের উন্নয়নে, রাজ্যের উন্নয়নে সামগ্রিকভাবে কাজ করবে এবং ত্রিপুরা রাজ্যকে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু আমরা কি দেখেছি এই 5 বছর? আমি একটাই বলতে পারবো, সিপিএম এর 25 বছরকে হার মানিয়েছে 5 বছরের বিজেপি এবং আইপিএফটির সরকার।
ভাবতে অবাক লাগে অনেক সময়। 5 বছর আগে বিজেপির নেতৃবৃন্দরা দিল্লি থেকে ত্রিপুরায় এসে প্রচার করত, মানুষকে স্বপ্ন দেখিয়েছে। সেই দিন বেকার যুবক যুবতীদের থেকে শুরু করে এই রাজ্যের শ্রমজীবী অংশের মানুষ, বুদ্ধিজীবী মানুষকে, প্রতিটি মহলের মানুষকে স্বপ্ন দেখিয়েছে, বলেছে চিন্তার কোনো কারণ নেই। আমরা যদি সরকার গঠন করতে পারি, এই রাজ্যের প্রতিটি অংশের মানুষের উন্নয়ন হবে। ভিশন ডকুমেন্ট প্রকাশ করেছে এবং ভিশন ডকুমেন্টে তারা বলেছে যে এই রাজ্যকে তারা স্বর্ণযুগ থেকে হীরার যুগে নিয়ে যাবে। বাদ ছিল না এই রাজ্যের বেকারদের কথা। বেকারদেরকে বলেছে অ্যাপ্লিকেশন দেওয়ার দরকার পড়বে না, মিস কল দেবেন, চাকরি হয়ে যাবে। যারা পয়সার জন্য মোবাইল কিনতে পারছে না, ফ্রি স্মার্টফোন দেওয়া হবে যুবক যুবতীদের। রাজ্যের শিল্পের উন্নয়ন হবে। 50,000 লোকের প্রতি বছরে চাকরি হবে। সত্যি ত্রিপুরার মানুষ এমন একটা স্বপ্নে বিভোর ছিল যে এই বিজেপির সরকার কিছু একটা করবে রাজ্যের মানুষের উন্নয়ন। কিন্তু আমরা কি দেখেছি? যারা মাইক ফাটিয়ে বক্তৃতা করেছে, বলেছে রেগা শ্রমিকদের মজুরি আমরা 340 টাকা করব। আমি প্রশ্ন করছি, রেগা শ্রমিকদের মজুরি কি বৃদ্ধি পেয়েছে? যারা বলেছে 50,000 লোকের চাকরি হবে প্রতি বছরে, 5 বছরে 50টা লোকের চাকরি সঠিকভাবে হয়েছে কিনা আপনারা খবর দিয়ে দেখুন। প্রতিনিয়ত দিল্লি থেকে যারা আসছে বলছে ত্রিপুরাকে হাজার হাজার কোটি টাকা দেওয়া হয়েছে ত্রিপুরার মানুষের উন্নয়নে। আমি আমার অভিজ্ঞতার কথা বলছি। এই 20টি মাস আমরা এডিসি প্রশাসনে বসে দেখেছি, আমাদের এডিসি এলাকায় 35% লোকের বসবাস। ত্রিপুরা রাজ্যের 35% মানুষ এডিসি এলাকায় বসবাস করছে। এডিসি এলাকার মানে ত্রিপুরা নয়, এডিসি এলাকার মধ্যে বাঙালিরা বসবাস করছেন, মুসলমানরা বসবাস করছেন, মণিপুরি, হিন্দুস্তানি সমস্ত অংশের মানুষ এডিসি এলাকায় বসবাস করছে। এই 35% লোকের জন্য রাজ্যের বিজেপি সরকার 2% বাজেট আমাদের দিয়ে বলছে এডিসি এলাকার উন্নয়ন করুন। এটা আমাদের অভিজ্ঞতা, এটা ঘটনা। মানুষ আমাদেরকে প্রশ্ন করে ত্রিপুরা মাথার সরকার এসছে এডিসিতে, জনগণের উন্নয়ন হচ্ছে না। টাকা ছাড়া কি কোনো উন্নয়ন সম্ভব হয়? এটা আপনারা প্রশ্ন করুন। রাজ্যের প্রতিটি গ্রামগঞ্জে গিয়ে দেখুন রাস্তাঘাটের বেহাল অবস্থা। 18 মুড়াই আমাদের জাতীয় সড়কের কি অবস্থা হয়েছে আপনারা দেখুন। তেলিয়ামুড়া থেকে আমবাসা পর্যন্ত, আমবাসা থেকে মনু পর্যন্ত এই রাস্তার কি বেহাল দশা হয়েছে। কন্ট্রাক্টর আজকে বলছে নেতা বাবুরা টাকা নিয়ে নিয়েছে, তাদের পার্সেন্টেজ নিয়ে নিয়েছে, কাজ করতে পারছে না। এই রাজ্য থেকে কন্ট্রাক্টররা কাজ ফেলে দিয়ে রাজ্য থেকে গুটিয়ে চলে যাচ্ছে। তারপর তারা বলছে আমরা হীরার যুগে বসবাস করছি। যারা চাকরি দেওয়ার কথা বলেছে তারা নিজেরাই
10,323 জন কর্মচারীর জীবন সর্বনাশ করে ফেলে দিয়েছে। নির্বাচনের আগে বলেছে তারা 10,323 জন কর্মচারী, আপনাদের চিন্তা করতে হবে না, দেশের আইন সংশোধন করে আপনাদের চাকরি আমরা রক্ষা করব। সরকারে বসেই তারা বলেছে 10,323 জন কর্মচারীকে বেআইনি ভাবে চাকরি দেওয়া হয়েছে, অযোগ্য ব্যক্তিদের চাকরি দেওয়া হয়েছে, তারা চাকরি করার যোগ্য নয়, তারা অযোগ্য। চিন্তা করুন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি যিনি এসেছিলেন গতকাল কৈশোর 2018 সালে নির্বাচনী প্রচারে উনি বলেছিলেন যে 10,323 জন কর্মচারীকে চিন্তা করতে হবে না, আমরা তাদের চাকরি রক্ষা করব। রক্ষা হয়েছে? এই হলো ত্রিপুরার পরিস্থিতি। সেইখানে দাঁড়িয়ে আমাদের ত্রিপুরার মহারাজা প্রদ্যুৎ কিশোর মানিক্য বাহাদুর উনি চিন্তা করেছেন রাজ্যকে রক্ষা করতে হবে, বিশেষ করে পিছিয়ে পড়া এডিসি এলাকার তিপ্রাসা, ওয়ানসা, মুগলিসা সমস্ত অংশের মানুষকে আমাদের বাঁচাতে হবে। সর্বদাই তারা উপেক্ষিত। যাই উন্নয়ন হয়েছে ত্রিপুরায়, সেটা বাম জমানার কথাই বলুন, সেটা বিজেপির কথাই বলুন, কংগ্রেসের কথাই বলুন, শহরতলিতে এইদিকে সেদিকে কিছুটা উন্নয়ন হয়েছে। গ্রামের মানুষের পানীয় জলের কোনো ব্যবস্থা নেই, অথচ কেন্দ্রের সরকার বলছে জল জীবন মিশন প্রকল্পে কোটি কোটি টাকা রাজ্যকে দেওয়া হচ্ছে। কোথায় সেই টাকা? আমাদের এই আসারামবাড়ি কেন্দ্রের মধ্যে যে জায়গাটাতে দাঁড়িয়ে আমরা বক্তব্য করছি, আপনারা চলে যান 5 কিলোমিটার ভেতরে, দেখবেন মানুষের কি বেহাল অবস্থা। বিশুদ্ধ পানীয় জলের কথা বাদ দিয়ে দিন, ন্যূনতম পানীয় জলের অভাব সেখানে। স্নান করতে পারছে না মানুষ, জল সেচের অভাবে মানুষ কৃষি কাজ করতে পারছে না, সেদিকে কোনো সরকারের কোনো খেয়াল নেই। এইবার পিছিয়ে পড়া, উপেক্ষিত, লাঞ্ছিত, বঞ্চিত সমস্ত অংশের মানুষের জন্য আমাদের মহারাজা তিপ্রা মথা দল তৈরি করে মানুষকে এই বার্তা দিতে চেষ্টা করছে, আসুন একত্রিত হয়ে আমরা লড়াই করব, পিছিয়ে পড়া মানুষকে আমরা রক্ষা করব, হাত ধরে তাদের টেনে এনে উন্নয়নের পথে আনতে হবে। এই রাজ্যকে আমাদের পাল্টাতে হবে, উন্নয়নের একটা দিশা তৈরি করতে হবে। আজকে অনেকেই গ্রেটার ত্রিপুরাল্যান্ড দাবিকে নিয়ে ভুল ব্যাখ্যা করছে, বলছে এটা একটা সাম্প্রদায়িক স্লোগান। এই গ্রেটার ত্রিপুরাল্যান্ড হলে পরে রাজ্যের বাঙালি অংশের মানুষরা ত্রিপুরায় থাকতে পারবে না। কে বলছে? কোন বিজ্ঞানী বলেছেন এই কথা? আপনাদের কেন বলছি, আসাম রাজ্য থেকে মেঘালয়, মণিপুর, মিজোরাম রাজ্য তৈরি হয়েছে, তাতে আসামিজদের কি ক্ষতি হয়েছে? অন্ধ্রপ্রদেশ রাজ্য থেকে তেলেঙ্গানা রাজ্য হয়েছে, অন্ধ্রপ্রদেশের তেলেগুদের কি ক্ষতি হয়েছে? জাতপাতের উপর বলেই রাজ্য তৈরি হয় না। তেলেঙ্গানায় যারা বসবাস করছেন তারাও তেলেগু, অন্ধ্রপ্রদেশে যারা বসবাস করছেন তারাও তেলেগু। উন্নয়নের জন্য রাজ্য ভাগ হয়েছে। ত্রিপুরা রাজ্যে কিছুক্ষণ আগে আমাদের এক যুব বন্ধু বক্তৃতায় বলতে চেষ্টা করেছে
যতগুলো কলেজ, ভালো ভালো স্কুল ত্রিপুরায় হয়েছে ডিসি এলাকায়, তার 1% স্কুল কলেজ কোন সরকার, লেফট ফ্রন্টের কথা বলুন, বিজেপির কথা বলুন, তারা এডিসিতে কিছু করতে চেষ্টা করেন? সেখানেই প্রশ্ন উঠছে যে আমরা যদি এইভাবে থাকি, 21শ শতাব্দীতে আমরা পা রেখেছি, বিজ্ঞান প্রযুক্তি কত দূর এগিয়ে চলেছে, মানুষ মহাকাশে যাওয়ার চেষ্টা করছে, মহাকাশে হোটেল তৈরি করার কথা ভাবছে, আর ত্রিপুরায় এডিসি এলাকায় যারা বসবাস করছেন তারা পানীয় জলের অভাবে ভুগছে। এদেরকে দিয়ে আমরা বললাম যারা আলাদা করার একটি রাজ্য, যাদের হাত ধরে 75 বছর আমরা অপেক্ষা করেছি, তারা আমাদের জন্য কিছু করেন। বাঙালিদের বিরুদ্ধে আমাদের কোনো কথা নেই। 42টি প্রার্থী আমরা দিয়েছি ত্রিপুরায়, বাঙালিদের মধ্যেও প্রার্থী হয়েছেন ত্রিপুরা মতা থেকে, মণিপুরীদের মধ্য থেকে প্রার্থী হয়েছেন। প্রার্থী দিয়েছে আমরা মুসলিম মাইনরিটি অংশের মানুষের পক্ষ থেকে। টিপ্রা মথা শুধু টিপ্রাসাদের দল বলে যারা প্রচার করছে, চোখ খুলে দেখুন, ভয় কিসে? আমাকে অনেকে বলেছে আমতলী এলাকায় বাঙালি অংশের ভোটাররাও আছেন, তাদেরকে বুঝিয়ে বলবেন। আমি বলেছি বাঙালিরা আমাদের চাইতে অনেক বেশি বুদ্ধিমান, ভাবতে জানে তারা। যাদেরকে ভালো লাগবে তাদের ভোট দেবে, কিন্তু পার্টির নামে ভোট দেবেন না। উন্নয়ন যারা নিয়ে আসতে পারবে, এলাকার বেকার যুবক যুবতীদের সমস্যার সমাধানে যারা কাজ করতে পারবেন, তাদেরকে ভোট দেবেন। আমি বলছি না আমাকে ভোট দিতেই হবে, এই কথা আমি বলছি, কিন্তু এই কথা সত্য। এলাকার মানুষের দায়ী দায়িত্ব, রাজনৈতিক কর্তব্য এই আসারামবাড়ি এলাকাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য টিপ্রা মথার প্রতিনিধিত্ব করব। মানুষকে বঞ্চিত করে, মানুষকে পেছনে ফেলে দিয়ে রাজনীতির নেতারা রাজনীতিতে থাকতে পারবেন, এই কথা আমরা জানি। এই এলাকায় এখন অনেক প্রবলেম রয়েছে, গ্রাম পাহাড়ে, এই আমতলী এলাকায় বলুন, সড়ক ব্যবস্থার আমাদের উন্নয়ন করতে হবে। যাদের কাছে কোনো কর্মসংস্থান নেই তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে। সবাই চাকরি করবে সেটা তো না, যারা ব্যবসা বাণিজ্য করতে চাইবে ঋণের ব্যবস্থা করতে হবে, তাদেরকে আর্থিক যোগান দিয়ে ব্যবসা বাণিজ্য করতে পারে তার ব্যবস্থা করতে হবে। সরকারি অফিস খুলতে হবে। আমাদের এলাকায় প্রশাসন এবং সরকারকে নিয়ে আসতে হবে। অনেক কিছু করার। 48টি বুথ কেন্দ্র ঘুরে দেখেছি। প্রত্যন্ত অঞ্চলের কথা বাদ দিয়ে দিন, বাঙালি এবং টিপ্রাসারা যেখানে মিশ্রিত ভাবে বসবাস করছেন সে এলাকাটাও তো অনেক পিছিয়ে। আমি অনুরোধ করব এই এলাকার সুধী নাগরিক বৃন্দকে, আপনারা আমাদের সমর্থন করবেন, আনারস চিহ্নে আপনারা ভোট দেবেন। মানুষের ন্যায্য অধিকার, সে যে কোনো ধর্মের হোক, যে কোনো জাতির হোক, তার ন্যায্য অধিকার তার হাতে তুলে দেওয়া হবে। এই বিশ্বাস রেখে আপনারা এগিয়ে চলবেন এবং দৃঢ়তার সাথে আমরা বলতে পারি এইবার ত্রিপুরা মথা এই নির্বাচনে ওয়ানসা ত্রিপুরাসার সমস্ত অংশের মানুষ যেভাবে আমরা থামসা হয়ে কাজ করছি, ন্যূনতম 34 থেকে
38টি সিট নিয়ে আমরা সরকার দখল করব এবং মানুষকে সুন্দর প্রগতিশীল একটা সরকার আমরা উপহার দেব, যেখানে গরিব মানুষের কথা বলার জায়গা থাকবে, একটা বেকার যুবক যুবতী তার কর্মসংস্থানের দাবি করতে পারবে, মানুষ এবং সরকারের মধ্যে যে দূরত্ব সেই দূরত্বটাকে কমিয়ে জনমুখী একটা সরকার উপহার দেওয়ার চেষ্টা আমরা করছি। ত্রিপুরার মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী বলবো বিপ্লব কুমার দেব, সেদিন বলেছেন যে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি ত্রিপুরামথা ছেড়ে দিয়েছে। উনি কি পড়তে জানেন? গ্রাম্য বাংলায় কৃতিব তাই কি পড়তে জানে? লেখাপড়া আসেনি লোকটা? ভিশন ডকুমেন্টে ক্লিয়ার বলা আছে গ্রেটার ত্রিপুরাল্যান্ড মানে নয় যে যার জায়গায় থাকতে পারবে। 1 নম্বর সমস্ত অংশের মানুষকে নিয়ে বিশেষভাবে এবিসি, এই দাবি আমাদের 1 নম্বরে আছে। তারপরে বিপ্লব বাবু সেদিন বলেছেন যে দেখছনি এরা ছেড়ে দিছে গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি। লোকটা আসলে কিছুই জানেন না। আগে বেকার বেড়ে কইতো কয় আসুন মিস কল দিন চাকরি পাইবেন। ওর মুখ্যমন্ত্রী হওয়ার পর বেকার বেড়ে কইছে কই বিএ পাস এমএ পাস চাকরি করে কি পানের দোকান খুলো, টাইম যেমন আয়া এমন পান খাওয়া খাইব, পান দোকানদাররা সব কোটিপতি হইব। এই সমস্ত লোক যারা আবুল তাবুল কথা বলে তারা ত্রিপুরার প্রায় 40 লক্ষ লোককে 21শ শতাব্দীর উন্নয়নের হীরার যুগে নিয়ে যাইব। হীরা জানেনি হীরা কথার অর্থ কি? লোকটার মানজা লাগায় বাইরে তো 5 বছর পূরণ না হইতে হইতে ট্রান্সফার সার্টিফিকেট দিয়া দিল্লি পাঠায় দিল। আমরা দাবি করছি এটা কি ত্রিপুরামথার দাবি ছিল যে বিপ্লব দেবরে হঠাৎ বিজেপি সরাই দিছে বিপ্লব দেবরে? কারণ বিজেপি বুঝছে যে এই লোকটা এমন দুর্নীতি করছে কেউ ছাড়ছে না। বিজেপি যে দুর্নীতি করেছে এটা বিজেপি নিজেই স্বীকার করছে। সিপিএম পার্টি, কংগ্রেস পার্টি, ত্রিপুরামথা পার্টি বিপ্লব দেবকে হটাও এই আন্দোলন কেউ করে নাই, এরাই হটাইছে। আর এইবার ত্রিপুরার আপামর জনগণ সবাই মিলে বিজেপির এমন বিসর্জন দিব আর দেখা পাইতাম না। আমরা 50 বছর খালি ফ্ল্যাগ আর ফ্ল্যাগ। মানুষ আছে 5 জন, ফ্ল্যাগ লাগাইছে 500টা ফ্ল্যাগ। কি ফ্ল্যাগ উঠা ধরে ভোট দিব? আমতলী এলাকাতে বিজেপির ফ্ল্যাগ আইপিএফটিরে ভোট দিত না, ভোট দিব এখানকার মানুষ। আর মানুষ কি ক্ষমতার পক্ষে ভোট দিব লাগে যত ফ্ল্যাগ। আমি বিজেপি বন্ধুদের আমন্ত্রণ করছি, আপনারা আসুন 1 লক্ষ ফ্ল্যাগ লাগান। আসারাম বাড়িতে 1 লক্ষ ফ্ল্যাগ আপনারা লাগান। আপনাদের কুশালের খালি দিব, পার্টি ফান্ড শেষ দিব। তারপরও বলছি 2023 আসারাম বাড়ি কেন্দ্র শুধু ত্রিপুরামথা, এটা কেউই ছিনিয়ে নিতে পারবে না। মানুষ একত্রে, পাহাড়ি, বাঙালি, মণিপুরি সমস্ত অংশের মানুষ এবার তাদের একটাই সংকল্প যে বিজেপির বিসর্জন দিতেইব আর ত্রিপুরামথার সরকার আনতেইব। এটাই তো মূল কথা। কি লজ্জাজনক! নির্বাচন কমিশনকে আমি অনুরোধ করব, আমাদের ত্রিপুরামথার একটা বুথ অফিস, এরা আমরা খুব নিজেরা রক্ত দিয়া, আমাদের তো পয়সা নাই, আমি তো গরিব পার্টি, এরার মতো বড় বড় কর্পোরেটরা বিজনেসম্যানরা আমাদের টাকা দেয় না। আমরা নিজের রক্ত দিয়া গ্রাম জড়ায় আমরা একটা বুথ অফিস নির্মাণ করলাম।
এটা নির্বাচন কমিশন আইছে, এটার সাইজ বড় হয়ে গেছে, এটা গুটায় নাও ছোট বড়। আর এখানে আমাদের চোখের সামনে বিজেপির অফিস বিশাল মহাভারতের ভীমের মতো চেহারা এখানে রাখছে, এখানে দাঁড় করায়। নির্বাচন কমিশন এটা দেখে না। আমি অনুরোধ করবো নির্বাচন কমিশনকে, দেশের আইন, দেশের সংবিধান সর্বদলের জন্য সমান হওয়া উচিত। আমাদের জন্য আলাদা হবে কেন? এটা কি সুশাসন নাকি? কমিশনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, যদি আমাদের অফিসের সাইজ বড় হয়, ছোট করতে দিব, বিজেপিরও করুন আপনারা, আমাদের কোনো দুঃখ নেই, কিন্তু আমাদেরটাই ছোট করতে দিব। আর এরা ডিমের বুকের মতো এরা বড় করে অফিস করবো, এটা হইত না, এটা আমরা মানব না। এই যে নীতি সারা দেশকে আগ্রাসন নীতির মাধ্যমে কবজা করব, জনগণ আমাদের এই যুদ্ধে আমাদের জয়লাভ করতে দিব, নাইলে কেউ থাকতে পারতো না। বাইক বাহিনীর নাম শুনছেন তো? আগের মানুষের চাকু বাহিনীর কথা শুনতাম আমরা, 15 টাকায় চাকু পাইতো আগে। আমি যখন ক্লাস 5-6 পড়ি আম খাওয়ার জন্য চাকু কিনতাম, এটা অটোমেটিক চাকু থাকে, চাবি আছে এটার মধ্যে, এটা ঠাং এটা উঠতো, মস্তানটা এটা নিয়ে উঠতো। এইবার নতুন একটা মস্তান বাহিনী এরা সৃষ্টি করছে, হেলমেট পরে মুখ যেন না দেখি, আর বাইক নিয়ে আয়া থামা থাম মারবো, এরপর যাইব। আমরা অনুরোধ করবো, বাইক বাহিনীর যত এত ক্ষমতা থাকে আসুন, জাম পাওয়ার পর্যন্ত আসুন, ওইটা বাইক বাহিনী ধীর আদায় করতে। হেলমেট সুদ্ধা ঘুরা কইরা, চেহারা দেখা, দাড়ি মুখ থাকে শেভিং কইরা এটার পাতে দিব এখান থেকে। এরা বাইক বাহিনীর শক্তি দেখাইব। এরা চাইছিল ডিপ্লোমাদের সাথে অ্যালায়েন্স করতে। আমরা বলেছি, দেশের মধ্যে যারা, রাজ্যের মধ্যে যারা শান্তি শৃঙ্খলা রাখবে না, গণতন্ত্রকে মানবে না, এদের সাথে কোনো বন্ধুত্ব হবে না। দেখা যাক কিসমে কিতনা দাম, কার কত জোর আছে দেখা যাবে। চলুন না লড়াই করি আগে। ভয় কিসের? কিসের ভয়? আরে আমার বুক দিয়া যদি গুলি যায়, বিজেপির বাইক বাহিনীর এরও যাইব, যখন লাগবো তীর যেমন আমার বুকে ঢুকলে এটা ঢুকবো, এর মধ্যে দিলে এটারও ঢুকবো। শুধু 1-2 সেকেন্ড নির্ভয়ে লড়াই করবেন, দেখবেন বাইক সাইড চাইলে এটা ভাববো, এটা ভাবতো না। আর কতদিন চালাইবো? বিজেপির পার্টি অফিসের টাকা দিয়ে কয়দিন বাইক চালাইবো? এক একটা গোলের ছাতি নাই, সরকারের যুগ দেখা এটা বাইক নিয়ে ঘুরে। যেদিন সরকার থাকবে না, এইগুলির বিড়ালের সমানও দাম দিত না মানুষ। আমি কুকুরের কথা বলছি না, ভয় পাবেন না, এটাই আমাদের যুদ্ধ। এই যুদ্ধে আমার চেহারা দেখে আপনারা ভোট দিয়েন না। আমি কি করতে পারবো আগামী দিন, যে আমাদের অন্ধকার জীবন, এদের যদি আমরা পরাস্ত না করি, অন্ধকার, এই অন্ধকারের বিরুদ্ধে লড়াই করতে হইব। চিন্তা ভাবনা করবেন। এখানে বিশেষভাবে যারা বাঙালি অংশের আমাদের ভাই এবং বোনেদের আমি অনুরোধ করবো, আপনারা নীরব থাকেন না। আপনারা আপনাদের ভোট নষ্ট করেন না। এই আইপিএফটির ভোট দিয়ে আইপিএফটি জিতত না। কত কত ভোটার আছে বাঙালিদের মধ্যে? 6,000। সমস্ত বাঙালি যদি আইপিএফটির ভোটও দেয়, তবুও জিতত না। আমি কইতে আপনারা নষ্ট করেন না ভোট, বরঞ্চ আসুন আসুন। আমি বলছি, এই রাজ্যে যদি শান্তি, সম্প্রীতি, উন্নয়ন যদি আমরা আনতে চাই, আমি চেষ্টা করবো সেই উন্নয়ন এই এলাকায় আনার জন্য। ওই রামনগর থেকে ভুটান এখানে পাঠাইয়া এটা কখনোই উন্নয়ন হইত না। আপনারা ভাবতেন, আপনারা ভাবতে জানেন ভালো। অনেক কিছু বলার, গলাও শেষ। কালকে এমন চকলেট খাইলাম,
পার্টি অফিস উদ্বোধন চকলেট, পার্টি অফিস উদ্বোধন, এই চকলেটটাই আমার বলার কাম শেষ করেছি। একদিকে খুশি যে এত বুথ অফিস একদিনে 11টা বুথ অফিসকে উদ্বোধন করলাম, বক্তব্য আর বক্তব্য। এই যে পরিবেশ, সরকার বিরোধী পরিবেশ, বিজেপি বিরোধী পরিবেশ, এই আবহাওয়াটাকে কাজে লাগিয়ে নতুন একটা প্রগতিশীল জনমুখী সরকার যেন আমরা আনতে পারি। চলুন সবাই মিলে চেষ্টা করি। এবং আমার যে সিম্বল, আনারস সিম্বল, এটা তো বলার আর অপেক্ষা রাখেন, আপনারা জানেন। এখানে বুতাম দিকটা যেন আপনারা বিশাল মাত্রায় ভোট দান করেন এবং আমাকে জয়লাভ করার সুযোগ যেন আপনারা তৈরি করেন, এই অনুরোধ রাখা সবার কাছে আমার কয়েকটি কথা আমি এখানে শেষ করছি। ধন্যবাদ। তীব্রামথা লঙ্গি, মহারাজা লঙ্গি। There was a powerful holiday. Palising kabuk ko sobani sobana pa inawagan. Pwede ko tinin